সংগ্রামী অভিনন্দন জানাই। আপনার সকাল থেকে আজকে সমস্ত গ্রামে যদি কেউ ভেবে থাকেন যে তাকে ধমকে চমকে বন্ধ করবেন, একটা জিনিস ভুলে যাবেন। একটা সময় কথা ছিল বেঙ্গল থ্যাঙ্কস টুডে, ইন্ডিয়া থ্যাঙ্কস টুমরো। আজকে কিন্তু বলছে ইন্ডিয়া আদার্স ডে থ্যাঙ্কস টুডে, বেঙ্গল থ্যাঙ্কস টুমরো। এটা প্রমাণিত। কারণ একটা রাজ্য, যে রাজ্যকে আমাদের সংবিধানের যে গণতন্ত্র বিরোধীরা সভা সমিতি করার অধিকার, বিরোধী মন্ত্র করবার যে অধিকার আমাকে সংবিধান দিয়েছে, সংবিধান প্রাপ্ত অধিকার আমাকে বঞ্চিত করা হচ্ছে। কি রাজ্যে কি কেন্দ্র সরকার একই সূত্রে বাধা হবে। মাঝখান দিয়ে একটা ধর্মীয় ফ্যাসিবাদী চিন্তা চেতনাকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মাটিতে প্রবেশ করানো হচ্ছে, যার নাম একটা রাজনৈতিক দল, যে দলটা তার দল চালায় না, চালায় আরএসএস, যাদের মূল স্লোগান যে কোনো মূলে দেশটাকে হিন্দু হিন্দু হিন্দুস্থান করে করবার চেষ্টা, যে কাজে হিন্দা যাদের আদর্শ হিন্দা মুসলমানি, তারা বুঝে ভারতবর্ষের স্বাগতের কথা বলতে পারে, কিন্তু আসলে তাদের আইকন হিন্দা মুসলমানি, তাদের গোটা ঠিক পার্সেন্ট সরকার তৃণমূল সরকার তিনি হচ্ছে আরএসএসের কোন স্বাগতের পশ্চিমবঙ্গের দুর্গম, যাকে দুর্গম খাইতে করেছেন তিনি এক এক করে তিনি একই সূত্রে যেভাবে আজকে টোটাল ভারতটাকে চালাচ্ছেন, তার সাথে কোনো ধরনের আজকে বাধ্যবাধকতা নেই। যেটা দেখছেন, যেটা সাজানো এজেন্ডা আমাদের সরকারে আছে, এটা সাজানো এজেন্ডা। তৃণমূল কংগ্রেস আসলে তৃণমূল বিজেপির এই বার্তা হচ্ছে বন্ধু সংগ্রামী সঙ্গী যারা প্রজন্মে দুঃখ কষ্টের মধ্যে আছে, আমাদের এই সময় আসতে পারেননি, দুঃখ করবেন না। অভিনন্দন জানাই সাংবাদিক বন্ধুদের, কারণ আজকে আপনাদের মাধ্যমেই আজকে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে আমরা কি বলতে চাইছি আজকে আমাদের এই নেতাজি ইন্ডোর থেকে। আপনারা জানেন এক কঠিন পরিস্থিতির মধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে মান্যতা দিয়েই আমরা আজকে এই সভাগৃহে যে সভা করছি, আপনারা জানেন, পশ্চিমবঙ্গের মানুষ জানেন, সাংবাদিক বন্ধুরাও জানেন। কারণ আপনারা জানেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এজেন্ডায় আছে পাঠ্যসূচিতে সংবিধানকে মান্যতা দিতে হবে, সংবিধানকে পড়াতে হবে। আমরা সেই কারণে রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েছি যে আগে সংবিধানকে আমাদের প্রাধান্য দিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে সবক শেখাতে চাই, সংবিধান কিভাবে মান্যতা দিতে হয় আইএসএফ এর কাছে আর একবার শিখতে হবে। আমরা কথাটা বলতে চাইছি, আজকে হাজার হাজার লাখো লাখো যুবক, হাজার হাজার মায়েরা, বোনেরা, চাচারা, চাচিরা আজকে নেতাজি ইন্ডোরে কি হতে চলেছে তারা টিভির পর্দায়, মোবাইলে আজকে চোখ রেখেছেন, তারা লাইভ দেখছেন। আজকে সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনে রাখুন, 2024 সালে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে আইএসএফ জিতবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ বিজয় উৎসব করবে। লাখো লাখো মানুষকে এই বার্তা আজকে আইএসএফ দিতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো, আপনি আরেকবার শুনে রাখুন, জঙ্গল থেকে হিংস্র পশুকে তুলে নিয়ে এসে খাঁচায় বন্দি করা যায়, আর আপনি যে ষড়যন্ত্র করছেন, আপনি পশ্চিমবাংলার গণতন্ত্রকে লুট করছেন, গণতন্ত্রকে হত্যা করছেন, গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকারকে লুট করছেন। কিন্তু এই হাজার হাজার লাখো লাখো মানুষের হৃদয় থেকে আইএসএফকে আপনি নিকেশ করতে পারবেন না। এই বার্তা নেতাজি ইন্ডোর থেকে আপনাকে দিয়ে রাখছি। নতুন বছরে অনেক শুভেচ্ছা পেয়েছি, আমরা হাজার হাজার শুভেচ্ছা পেয়েছি। ভাইপোর ডায়মন্ড হারবার থেকে
নতুন বছর নতুন ভোর, আর আমি একটা মাত্র উত্তর দিয়েছি, নতুন বছর নতুন ভোর, আর জেলে যাবে সব চাকরি চোর আর জব কার্ড চোর, এই কথাটা আইএসএফ বলে যাচ্ছে। এবং শুনে রাখুন, এই পশ্চিম বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বাংলার সম্পদকে লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আইএসএফ বলছে, দিদি আপনার ষড়যন্ত্রের কাছে আমরা পরাজিত হইনি, পরাজিত হয়েছেন আপনি, পরাজিত হয়েছে আপনার ভাইপো, এই লাখো লাখো মানুষ। আবার আমরা বিজয় পতাকা ওড়াবো, সেই লক্ষ্যে আমরা চলেছি। আমাদের মেরুদণ্ডকে ধমকে চমকে পুলিশের একটা অংশকে লাগিয়ে 42 দিন জেল কাটিয়েছেন, জেলে ভরে 420 দিন জেলে রাখুন। আমাদের মেরুদণ্ডটাকে বিক্রি করব না, তার উদাহরণ আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী আপনাকে বুঝিয়ে দিয়েছে। আর পিসি ভাইপোকে রাতের ঘুমকে হারাম করে ছেড়ে দিয়েছে, এটুকু শুনে রাখুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে ইন্দোর থেকে এই কথাটা বলছে যে আপনি প্রশাসন চালাচ্ছে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত কৃষকের সম্পদকে লুট করেছে। আর আজকে আইএসএফ বলছে আপনার প্রশাসন শাহজাহানকে পাহারা দিক, আপনার প্রশাসন আরাবুলকে পাহারা দিক, আপনার প্রশাসন শওকত মোল্লাকে পাহারা দিক। আর আইএসএফ এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের পাহারাদার হিসেবে বেঁচে থাকবে। মেরুদণ্ডটাকে বিক্রি করার জন্য আইএসএফ জন্ম দেয়নি। তাই এই কথাটা বলি, আমরা আজকের সভা থেকে এই কথাটা বলছি। যখন উনি পারছেন না আমাদেরকে দমন করতেন, আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা, কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে আমরা মাথা পেতে আজকে আমরা সেই কাজ করছি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি 2023 সালে ষড়যন্ত্রের কথা, এই 21শে জানুয়ারি ষড়যন্ত্রের কথা এই পশ্চিম বাংলার মানুষ ভুলে যায়নি, এই পশ্চিম বাংলা ভারতবর্ষের মানুষ ভুলে যায়নি। দিদি আপনাকে বলছি, আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী, আপনাকে বলছি, আইএসএফকে মিথ্যে মামলা দিয়ে এনডিপিএস কেসের ভয় দেখিয়ে রাতের অন্ধকারে পুলিশ পাঠিয়ে আইএসএফ কর্মীদেরকে দমানো যাবে না। আপনি যদি মনে করেন আইএসএফকে ধমকে চমকে পুলিশের ভয় দেখিয়ে জেলের ভয় দেখিয়ে আইএসএফ আজকে ইন্ডোর স্টেডিয়াম থেকে বলছে যে তৃণমূলকে পশ্চিম বাংলায় 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, এই কথাটা আজকে সারা পশ্চিম বাংলায় যাদের বুকের যন্ত্রণা, যারা আজকে এই উদ্দীপনা নিয়ে আজকে কলকাতায় তারা আজকে শহীদ দিবস পালন করার উদ্দেশ্যে আসছিলাম। আমাদের শহীদ দিবস পাগলু ডান্স নয়, আমাদের শহীদ দিবস ওখানে নাচনের জন্য নয়। আমার দলের প্রথম শহীদ, আমার বারাসাতের উত্তর 24 পরগনা হাসানুজ্জামান, আমার দলের শহীদ আনিস খান, এই কথাটা বলে রাখি। তাই আমরা পঞ্চায়েত নির্বাচনকে দেখেছি, আমরা গত 23 সালের 21শে জানুয়ারি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথম বলেছিলাম এই পশ্চিম বাংলায় রক্তপাতের নির্বাচন চাই। আমরা বলেছিলাম গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের টাকা লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার হিসাব চাওয়ার জন্য সেদিন আমরা ধর্মতলায় এসেছিলাম। আমরা সেদিন বলেছিলাম সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে বামপন্থী বন্ধু হতে পারে, যদি তার টালির চালা মাটির বাড়ি দরমার ঘর থাকে, সে যদি তৃণমূল কংগ্রেস করে, আমার দলের চেয়ারম্যান বলেছে তাকে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে। আমরা বলেছি যে তৃণমূলের দালাল, তৃণমূলের সিন্ডিকেট, যারা তৃণমূলের বাইক বাহিনী, যারা এই 10টা হাতে সোনা আংটি পরে ঘুরে বেড়াচ্ছে, গলায় চেন দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার দলের চেয়ারম্যান বলেছে তাদের নামটা কাটতে হবে। আর গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যাদের ঘরে ছাদ নেই, তাদের ছাদের ব্যবস্থা করতে হবে। আমার দলের সেনাপতি, আমার দলের চেয়ারম্যান বলেছেন যে আমরা দেখেছি গরিব খেটে খাওয়া মানুষের তৃণমূল জব কার্ডের টাকা চুরি করলে আর বিজেপি জব কার্ডটাকে বন্ধ করে দিল। আমার দলের চেয়ারম্যান বলছে যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ 100 দিনের কাজের টাকা তাকে ফেরত দিতে হবে। আর যারা জব কার্ডের টাকা চুরি করেছে তাদেরকে শাস্তি
দলের সেনাপতি, আমার দলের চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক তার পেটে লিখে প্রধানমন্ত্রীকে জানিয়েছে আমরা লুকোচুরি খেলতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী সরকার লুকোচুরি খেলছে আর পশ্চিমবাংলার মানুষকে ধোঁকা দিচ্ছে। আর আমার চেয়ারম্যান চিঠি লিখছে আর আমাদেরকে বলা হচ্ছে যে বিজেপির দালাল, আমাদেরকে বলা হচ্ছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। সব সাহস থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি প্রমাণ দিয়ে দেখান যে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী, আমার দলের চেয়ারম্যান, আমার দলের কার্যকরী সভাপতি, আমি সহ কোন নেতা বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। কিন্তু পশ্চিম বাংলার মানুষ দিদি আপনাকে দেখেছে 1998 সালে যখন এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের জন্ম হলো, বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম হয়েছে, আইএসএফ তখন ছিল না। আপনার দলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় বলেছেন, যিনি এখন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, তিনি বলছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আইএসএফ বলেনি, আমার দলের চেয়ারম্যান বলেনি, আমার দলের পৃষ্ঠপোষক বলেনি। আপনার কানন, যিনি আদরের কানন শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে আছে, তিনি বলছেন যে বিজেপির নির্দেশেই তৃণমূলের জন্ম হয়েছে। আমরা বলিনি। আপনি কখনো দেখেননি যে পশ্চিম বাংলা থেকে শাল, পশ্চিম বাংলা থেকে মালদায়ের আম, পশ্চিম বাংলা থেকে মিষ্টি নিয়ে মোহন ভাগবতের কাছে আমাদেরকে যেতে হয় না, প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে ছুটতে হয় না। কিন্তু আমরা দেখেছি আপনি পশ্চিম বাংলায় বলেছিলেন 21 সালের বিধানসভা নির্বাচনে মনে আছে ডবল ডবল চাকরির কথা বলেছিলেন, ডবল ডবল মাদ্রাসার কথা বলেছিলেন, ডবল ডবল রেশনের কথা বলেছিলেন। পশ্চিম বাংলার মানুষ কিন্তু ভুলে যায়নি, মনে রেখেছে। আর যখন বলছে যে আমার ডবল ডবল চাকরি কোথায় গেল আর আমার ডবল ডবল রেশন কোথায় গেল, তখন আমরা দেখছি 1000 দিনের উপরে যখন ধর্মতলায় এসএলটি আমার জন্য চাকরি প্রার্থী দিয়ে যারা বিয়ের জন্য আন্দোলন করছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনে রাখুন, আমার দলের চেয়ারম্যানকে ধাক্কা দিয়ে পশ্চিম বাংলার আন্দোলনকে রোখা যাবে না। আমার দলের চেয়ারম্যানকে আমাদেরকে আটকে রেখে আইএসএফ আন্দোলনকে রোখা যাবে না। আজকে আমরা প্রমাণ করে দিয়েছি গণতন্ত্র কাকে বলে, সংবিধান কাকে বলে, আজকে তৃণমূলের চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছি। কিন্তু এই কথাটা বলছি ঠিকই, কিন্তু উনি কি একটা ভয়ঙ্কর রাজনীতিকে সামনে নিয়ে এসেছে। যখন ভারতবর্ষের মানুষ, যখন পশ্চিমবাংলার মানুষ যখন কাজ চাইছে, যখন রেশন চাইছে, আমরা কি দেখলাম? রেশনিং ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরে বালু জ্যোতিপ্রিয় মল্লিক তিনি 1.5 কোটি রেশন কার্ডের মাল, চাল, ডাল, ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলছে ওর সুগার হয়েছে, ও যদি মরে যায় ইডি সিবিআই কে দেখে নেব। আমরা বলছি তোমার যদি সুগার হয় তোমাকে কে চাল ডাল চুরি করতে বলেছে? পশ্চিমবাংলার মানুষের বিচারের জন্য বসে রয়েছে। আগামী দিন এই দুই সরকার, একদিকে বিজেপির সরকার, একদিকে তৃণমূলের সরকার, ধর্ম নিয়ে মেতে উঠেছে ভারতবর্ষে। পশ্চিমবাংলার আমার ধর্মীয় ভাবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি মোরা একই মিনিটে দুইটি কুশল হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নামাজ পড়বে, আর আমার হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে তারা প্রার্থনা করবে, আর আমার আদিবাসী মতুয়া ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে, তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে। আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে, সেই শিক্ষা নিয়েই আমরা এগিয়ে চলেছি। আজকে সময় খুব স্বল্প, মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন। শুধু একটা কথা বলবো, 22 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সবার ধর্ম সবাই পালন করবে, এটাই আমরা চাই, সেই অধিকার সংবিধান দিয়েছে। কিন্তু যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার যে চক্রান্ত মমতা
রাজনৈতিক আমার দলের সেনাপতি বুক চিতিয়ে লড়াই করব, এক বুক রক্ত দেব, তবু পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেব না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শিক্ষা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, তাই আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির যে ফাঁদ আপনি পেতে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে ফাঁদ আপনি 22 তারিখে পেতেছেন, আপনার কাছে অনুরোধ, আপনি এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবেন না। আমার পশ্চিম বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রেখেছে। আপনাকে বরঞ্চ বলি, যারা 1000 দিনের উপরে ধর্মতলায় শুয়ে আছে, যাদের প্রকৃত চাকরি পাওয়ার কথা ছিল, চাকরি পেল না, আপনি পিসি ভাইপো মিলে একবার ধর্মতলায় যারা 1000 দিনের উপরে শুয়ে আছে তাদের কাছে দেখা করুন। এই কথাটা বলি, আমাদের সময় যেহেতু স্বল্প, আমার দলের চেয়ারম্যান বিস্তারিত ভাবে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের মাধ্যমে আজকে আমরা শহীদ দিবস পালন করলাম। এই বাংলার, এই ভারতবর্ষের মানুষ আজকে দেখলো, আগামী দিনের উত্তর আমরা সঠিক সময় গণতান্ত্রিক পদ্ধতিতেই দেব। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। যারা আমার রাজ্য কমিটির সহকর্মী এখানে বসে আছেন এবং কিছু ভলেন্টিয়ার্সও আছেন, সেই সঙ্গে প্রত্যন্ত গ্রাম বাংলায় শহর থেকে গলিপথ পর্যন্ত আমাদের যে সমস্ত কর্মীরা এবং সাধারণ মানুষ অধীর আগ্রহে তারা শুনছেন আমাদের বক্তব্য, তাদের কাছে পৌঁছাচ্ছে এই মিডিয়ার মাধ্যমে, এবং আমাদেরও একটা ব্যবস্থাপনা রয়েছে, সেই ব্যবস্থাপনার মাধ্যমে তাদের সকলকেই সংগ্রামী অভিনন্দন। আমি এই কথার মধ্যে যাব না যে আজকে কেন আমরা, হাইকোর্টের অর্ডার ছিল 1000 লোককে তো জড়ো করতে পারতাম, সেটা শ্রাবণ বলেছে, ভাই যেন বলবেন। একটা কথা আমি বলেছিলাম আপনাদের সামনে, দূরে থাকা কর্মীদের উদ্দেশ্যে বলছি, একটা কথা বলেছিলাম শুরুতেই, যে আমাদের কাছে আমাদের নেতৃত্ব যেন সম্পদ, আর বুথে একটা সাধারণ কর্মী, একটা সমর্থক, সকলেই আমাদের কাছে সম্পদ। তাই এই কোন সম্পদকে আমরা পারতাম এই পুরো হক ভর্তি করে দিয়ে পারতাম, এর 10 গুণ লোক আনতে পারতাম, হাইকোর্টের অর্ডার মেনে আমরা 1000 লোকও পারতাম। কিন্তু আমরা কোন সম্পদকে বাদ দিয়ে কোন সম্পদকে নিয়ে সভা করব, সেজন্য আমরা আজকের এই প্রতীকী সভা করছি। এই প্রতীকী সভার মধ্য দিয়ে আমরা আমাদের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। কিন্তু কেন আইএসএফ এর প্রতি এত প্রতিহিংসা? বিরোধী রাজনৈতিক দল সবার উপরেই অত্যাচার করছেন কম বেশি, এই মহিষী মহিলা এবং তার নেতৃত্বাধীন সরকার এবং পুলিশ বাহাদুরেরা। পুলিশ বাহাদুরদের করার কিছু নেই, তারা তো সরকারের কর্মচারী। কিন্তু মনে রাখবেন, আপনারা আসলে সাধারণ মানুষের রক্ষক। সুতরাং আপনাদের মধ্যেও একটা চেতনা থাকা দরকার যে আমরা আসলে মানুষের জন্য কাজ করছি। যে কথা বলছিলাম যে কেন এত বিরোধী দল থাকতেও আইএসএফ কে বিশেষভাবে টার্গেট করে নিয়েছে, তার একটা কারণ আমি বলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি সহ যারা আইএসএফ এর বিরোধিতা করছে, তারা প্রত্যেকে বুঝে নিয়েছে যে পশ্চিমবাংলার রাজনীতিতে আইএসএফ এর জন্ম হয়েছে ভাগিদারির রাজনীতি করার জন্য। বিহারে বাহিন্দি বলায় জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে ভাগিদারির রাজনীতির কথা উঠেছিল, শোষিত মানুষের অধিকারের কথা উঠেছিল, আজ পশ্চিম বাংলার রাজনীতিতে সেই বহুজন আন্দোলনের কথা নওশাদ সিদ্দিকী ভাইজানরা বলছেন। আমাদের রাজনৈতিক দর্শন কি? আমাদের রাজনৈতিক দর্শন এদের চিন্তার বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার বিষয়। যারা জাতি সত্তার মুভমেন্টের কথা বলছে, পশ্চিম বাংলায় তো তালে করে সরকার গঠন করছি আমরা, তালে করে সরকারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি আমরা। কিন্তু সংবিধানের যে মূল বক্তব্য, সংবিধানের যে মূল ধারা, যে ধারাকে আপনাদের সামনে উপহার দিয়েছেন, আমাদের সামনে উপহার দিয়েছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নেতৃত্বাধীন একটা সংবিধান প্রণয়ন কমিটি। সেখানে সকলের অধিকারের কথা বলা হয়েছে।
সেখানে সংখ্যালঘু জনজাতি, সংখ্যালঘু মুসলিম সহ সমস্ত সংখ্যালঘু জনজাতির অধিকারের কথা বলা হয়েছে, দলিতের অধিকারের কথা বলা হয়েছে, আদিবাসীর অধিকারের কথা বলা হয়েছে। সেই অধিকারটা কি? আমি স্পষ্ট ভাষায় আমার গায়ে যে সমস্ত ছেলেরা শুনছে, আমার গলিপথ থেকে রাজপথ পর্যন্ত যারা শুনছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এরা অপপ্রচার করছে, এরা বলতে চাইছে যে এই দলটা তৈরি হয়েছে মুসলমানদের ভাগের কথা বলছি। সংবিধান বলে দিয়েছে যে দেশে সংখ্যালঘুদের যে ভাগ আছে সেই ভাগ দিতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশে আমি এ বাংলার কথা বলছি, যদি 28% সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠী থেকে থাকে, তাহলে সেই 28% সম্পদের অধিকার আছে সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠী। আমরা নির্দ্বিধায়, আমরা কারো প্রয়োজনের কাছে পা দিতে চাই না, আর কাউকে তোষামত করে চলতে চাই না। জয়প্রকাশ নারায়ণ বিহারের বুকে যা বলেছিলেন, হিন্দি বলয়ে যা বলেছিলেন, আজ নওশাদ সিদ্দিকীর নেতৃত্বাধীন বাংলায় আইএসএফ তাই বলছে। কি বলছে? আইএসএফ বলছে যদি পশ্চিম বাংলার বুকে 38% আমার দলিত সম্প্রদায়ের দলিত সদস্য থেকে থাকে, তাহলে এদেশের সম্পদের, রাজ্যের সম্পদের 38% ভাগ দলিতের। আমরা বলছি এ রাজ্যে যদি 12% লক্ষ্মীদারা থেকে থাকে, অর্থাৎ 12% জনজাতি আদিবাসী প্রতিনিধি থেকে থাকে, তাহলে 12% সম্পদের মালিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সরকারের 8 রাষ্ট্র চাকরির ভাগ সংখ্যালঘু মুসলমানের। আমরা বলছি দলিতের 38%। আরে ইনকলাব ইনকলাব ইনকলাবি জিন্দাবাদ, এই আইএসএফ জিন্দাবাদ, এই আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজানের আন্দোলনে রুখছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। এই আইএসএফ এর লড়াই রুখছে কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। এই মমতা ব্যানার্জি হায় হায়, এই নির্মমতা হায় হায়, এই নির্মমতা হায় হায়। ইনকলাব ইনকলাব ইনকলাবি জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, একটি জেনারেল সিদ্দিকী ভাই জান জিন্দাবাদ। হ্যালো, বসো না, বসো বসো বসো। ধন্যবাদ জানাই আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের 4র্থ বার্ষিক উদযাপন কালে যারা উপস্থিত হয়েছেন এবং যারা দীর্ঘ 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহরতলিতে আইএসএফের প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য মানুষকে উৎসাহিত করে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু আইন বিচার ব্যবস্থার অর্ডারকে মান্যতা দিয়ে আসতে পারেননি। সেই গ্রামে গঞ্জে বা শহরতলি থেকে যারা আমাদের এই প্রোগ্রামকে দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদের, যাদের প্রচেষ্টায় আজকের শুধু নয়, বিগত দিনের আইএসএফের কর্মকাণ্ড কার্যকলাপ সারা রাজ্যে ছড়িয়ে দিতে বা ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছে। সেই মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকেও। তাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই। কিছু আইপিএস আছে, সেগুলো আমরা জানি, যারা, আমি বিগত দিনে বলেছিলাম জীবের কথা, নতুন করে বলছি না, সময় স্বল্প, অন্য বিষয়ে আসবো। পুলিশ বন্ধুদের সহযোগিতা নিয়েও আমাদের সারা রাজ্যে প্রতিষ্ঠাতা দিবস উদযাপিত হচ্ছে। আমাদের কর্মী সমর্থকরা সুশৃঙ্খল হয়ে সেখানে উদযাপন করছে। আজকের দিনে আমি স্মরণ করতে চাই সেই সমস্ত ব্যক্তিদের, তৃণমূলের অত্যাচারের শিকারে যারা মারা গিয়েছেন বা তার কাঁধেকেরও অঙ্গহানি হয়েছে, বা আইএসএফের এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে যারা আপ্রাণ চেষ্টা করেছিল, বিভিন্ন কারণে যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গকে আমরা স্মরণ করছি। আর একটা নাম নিলে আমাদের মনে হয় এই 4র্থ বার্ষিকী উদযাপন দিতে হবে সে আমাদের দলের প্রাণ পুরুষ, প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ঠিক যেই সময়ে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যাচ্ছিল, গ্রামে গঞ্জে যখন বিরোধী দলের পতাকা লাগালেন, তাদের উপর আক্রমণ নেমে আসতো, সেই ভয়কে উপেক্ষা করে
তিনি একা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে আইএসএফ এর প্রতিষ্ঠাতার সূচনা করেছিলেন। তারপরে কিন্তু গ্রামে গঞ্জে বিরোধী পতাকা যার জন্য বেশি উঠতে শুরু করেছিল তাকে আমাদের পার্টির পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। বন্ধুগণ, যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন বা দেখছেন তারা নিশ্চিতভাবে অবগত আছেন আইএসএফ কি করতে চায়, আইএসএফ এর লক্ষ্য কি, আইএসএফ এর উদ্দেশ্য কি। তবে আমি বলি, আজকের দিনে মিডিয়া বন্ধুর মাধ্যমে গ্রামে গঞ্জের থেকে শুরু করে শহরের মানুষের কাছে এটাই পৌঁছে দিতে চাই, আইএসএফ বিকল্প রাজনীতির সন্ধানে আছে। আমি উদাহরণের জন্য একটা বলতে পারি, মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের রং নীল সাদা রং করে দিচ্ছেন। ওনার স্বপ্নের রং হসপিটালগুলো, স্বাস্থ্য কেন্দ্রের সামনে নীল সাদা রং করে দিচ্ছেন, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার মান তলানিতে চলে যাচ্ছে। তাই আমরা বলি এখানে যে শুধুমাত্র নীল সাদা রং করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয় না, আরো অবনতি ঘটছে। মুখ্যমন্ত্রী নিজে উষ্মা প্রকাশ করেছেন তার স্বাস্থ্যেও নাকি চিকিৎসাতেও গোলমেল হয়েছে। বন্ধুগণ, আমরা দেখছি হসপিটালের সামনেতে কিভাবে দালাল রাজ চলছে। মুখ্যমন্ত্রীও বলছেন দালাল রাজ বন্ধ করতে হবে, কিন্তু বন্ধ করার জন্য নির্দিষ্ট কোনো পলিসি ঠিক মতো আনতে পারছে না। হ্যাঁ, আইএসএফ বিকল্প পলিসির কথা বলছে, কিন্তু শাসক সেটাকে অ্যাকসেপ্ট করছে না। আমাদের আইএসএফ এর বক্তব্য, হসপিটালগুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক, সেখানে আইসিইউ কত আছে, আইডিইউ কত আছে, মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড, জেনারেল ওয়ার্ড কত আছে, সেখানে ডিসপ্লে বোর্ডে লাগিয়ে দেওয়া হোক। যে আগে আসবে তার জন্য সেখানে সে ফার্স্ট সাব কাম ফার্স্ট সাব হবে, সে পাবে, কোনো দালাল রাজ এখানে থাকবে না। এই বিকল্পের কথা বলছি। যখন এই বিকল্পের কথা বলছি, কালি এই বিকল্পটা যদি এস্টাবলিশ হয়ে যায়, তাহলে হসপিটালে যে সমস্ত দালাল রাজেরা আছে, যারা দালাল আছে, দালালির টাকা হয়তো কালীঘাটে পৌঁছাবে না, দালাল রাজ বন্ধ হয়ে যাবে, কালীঘাটের হয়তো চুলো ঠিক মতো জ্বলবে না, সেই জন্য আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা কি বিকল্পের কথা বলছি? আমরা চিৎকার করে বলছি, বা শুধু আমরা নয়, কলকাতার রাজপথে আজকে 1000 দিনের উপরে এসএলএসটি থেকে শুরু করে, গ্রুপ ডি থেকে শুরু করে, প্রাইমারি আপার প্রাইমারি ফিজ থেকে শুরু করে মাদ্রাসা নিয়োগেও যে দুর্নীতি হয়েছে, এই আওয়াজ তুলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন চলছে। আর মুখ্যমন্ত্রী বা তদ্দল বলে আসছেন যে আমরা সততার প্রতীক, আমরা স্বচ্ছভাবে নিয়োগ করতে চাইছি। আমরা বলি আইএসএফ এর প্রোগ্রামকে আটকাতে হবে, আইএসএফ এর প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। কোটি কোটি টাকা খরচ করে কোর্টে চলে যাচ্ছে, কিন্তু যে আইনি জটিলতা আছে, কোনো ভালো কোনো লয়ারকে দিয়ে জটিলতাকে কাটিয়ে যাতে দ্রুত নিয়োগ করা যায়, তার সদিচ্ছা সরকারের দেখতে পাচ্ছি না। উপরন্তু কি দেখছি, কিছু চোর, কিছু চাকরি চোর, কিছু মেধা চোর, যারা তাদেরকে বাঁচাবার জন্য জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে সেফ রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা অল্টারনেটিভ পলিটিক্সের কথা বলি, বিকল্পের সন্ধানের কথা বলি। আমরা রাজ্য সরকারকে এখান থেকে একটা প্রস্তাব দিতে চাই, আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো নেওয়া হবে, ওই মার্কশিটের একটা কার্বন কপির ব্যবস্থা করা হোক। যে ছেলে মেয়ে পরীক্ষা দেবে, পরীক্ষার শেষে তার কার্বন কপির কপিটা বাড়িতে নিয়ে চলে যাবে। পরীক্ষার শেষে রেজাল্ট আউট হবে, যখন অরিজিনাল যে মার্কশিট থাকবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডাউনলোড করে দেওয়া হবে। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে কোন ছেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সার্ভিসে এক্সামে ওই মার্কশিটে কত নাম্বার পেয়েছে তার দেখার সুব্যবস্থা করে দিতে হবে, তাহলেই তো চুরি বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, আমরা সরকারের কাছে প্রস্তাব রাখতে চাই, সততার প্রতীক যাকে বলে, যার অনুপ্রেরণা ছাড়া সিংহে শাবকের জন্ম হয় না, তার কাছে আমরা প্রস্তাব রাখতে চাই, ফাইবার টেবিলে সমস্ত ভিডিওগ্রাফি হোক। যদি সব সাহস থাকে, লাইভ স্ট্রিমিং করা হবে ওখান থেকে, কার ছেলেটা কি প্রশ্নের কতটা উত্তর দিতে পারছে এক্সপার্টদের, তার ভিত্তিতে তার নাম্বারটা আসবে, জনমানুষে ছেড়ে দেওয়া হোক। তখন তো বোঝা যাবে কার মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে না মেধা চুরি হচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু আমার মনে হয় সততার প্রতীক এ কাজটা করবে না। যদি সততার প্রতীকে কাজ করে, তার দলে যারা চাকরি বিক্রি করছেন বলে, তাহলে এখনো টিকে